তোমরা আজকের এই সেশনটাতে জাপান নিয়ে অনেক কিছু জানবা। এবং জাপান নিয়ে আমাদের সাথে ফাতমি ভাই আছেন। উনি অলরেডি 7 বছর ধরে কাজ করতেছেন জাপানে, স্টুডেন্ট এবং বিভিন্ন প্রফেশনে মানুষ পাঠানোর ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে তোমাদের যে নলেজগুলা দরকার, যেটা আমি নিজে পার্সোনালি যখন ইউনিভার্সিটি লাইফ শুরু করি বা ইউনিভার্সিটিতে ছিলাম, এই তথ্যগুলো আসলে পাইতাম না গোছানো ভাবে। তো ওই জায়গাটার গ্যাপটা পূরণ করার জন্য আসলে এই সেশনটা। হ্যাঁ, তো আমি প্রথমে কিছু কথা বলি, তারপরে ভাইয়া ডিটেলসে সবকিছু আলোচনা করবেন। তো তোমরা বলতে পারো যে কেন জাপান, বা ভাইয়া এখন জাপানটাই কেন, নাকি আমি বাংলাদেশেই ক্যারিয়ার কন্টিনিউ করব, নাকি আমি অন্যান্য দেশ ট্রাই করব। তো আমি প্রথমত যদি বলি যে তোমরা যারা যারা এইচএস এর স্টুডেন্ট এবং এইচএস এর সাথে বিভিন্ন ভাবে হয়তো ইউনিভার্সিটি, ভালো ভালো ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছো বা এইচএস এ কোনো সময় পড়েছিলা, তো একটা উদ্দেশ্যই কিন্তু আমাদের সবার ছিল, সেটা হচ্ছে ভালো একটা ক্যারিয়ার নিশ্চিত করা। বাংলাদেশ বর্তমানে অনেক সম্ভাবনাময়, কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং লাইনে স্পেশালি যারা আছে, তাদের জন্য কিন্তু উপযুক্ত চাকরি বা উপযুক্ত তাদের ক্যারিয়ার গড়ার যে প্ল্যাটফর্ম বা যে যা সুযোগগুলো দরকার, সেগুলো কিন্তু ব্যাপকভাবে ঘাটতি আছে। এটা আরো বেশি বোঝা যায় হচ্ছে বাইরের দেশগুলোতে গেলে, যে আচ্ছা একজন ইঞ্জিনিয়ারের কি কি করার কথা, অথচ বাংলাদেশে কি কি করতে হচ্ছে। শুধু ইঞ্জিনিয়ারিংই না, অন্যান্য লাইনের ক্ষেত্রেও মোটামুটি চিত্রটা একই। তো আমাদের এই যে আমাদের কাছে তোমরা পড়ছো ভালো একটা বিশ্ববিদ্যালয়ের জন্য, আলটিমেট টার্গেট ছিল কিন্তু ভালো বিশ্ববিদ্যালয় না, আলটিমেট একটা টার্গেট ছিল তোমাদের ভালো একটা ক্যারিয়ার বা এমন একটা ফিউচার, যেই ফিউচার অ্যাকচুয়ালি তুমি ফিনান্সিয়ালি বা সোসাইটির রেসপেক্ট বা তোমার যে মেধা সেটার সবগুলোরই প্রয়োগ হয়। তো আমরা যেহেতু বাংলাদেশে এই সুযোগটা পাচ্ছি না, তো আমাদের এসিএস এরই আসলে আমরা দায়িত্ব হিসেবে এটাকে অনুভব করছি যে আমাদের স্টুডেন্টস গুলোকে আমরা ওয়াই নট বহির্বিশ্বের যে সুযোগগুলো আছে সেগুলোর কাছে ওদেরকে এক্সপোজ করি, সেই সুযোগগুলো ওরা যেন গ্র্যাব করে নিতে পারে। যে কারণে আসলে আমাদের এই চিন্তাটা যে না, বাংলাদেশে যেহেতু সুযোগ কম, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে না হয় চান্স সে পেয়েই গেল বা ভালো জায়গায় পড়লো, কিন্তু পড়েও সে ভালো করতে পারলো না, আলটিমেটলি ফ্রাস্ট্রেটেড তো সে হয়ে যাচ্ছে। আমি জানি না তোমরা যারা যারা এখানে আসো, তারা বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গার যে যে স্টুডেন্টসরা এখন হয়তো ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আছে, বেশিরভাগ স্টুডেন্টের সাথে কথা বললে আমি একটা জিনিস কমন পাই, সেটা হলো তারা ফ্রাস্ট্রেটেড। কেন ফ্রাস্ট্রেটেড? তারা আসলে বুঝতেছে না যে আহ, তারা সামনে কি করবে এবং কনফিউজড। যে জায়গায় আমি অন দা আদার হ্যান্ড জাপানের চিত্রটা যদি বলি, ভাইয়াও বলবে তোমাদের এটা নিয়ে, সেখানে থার্ড ইয়ারে থাকতে, ইউনিভার্সিটি থার্ড ইয়ারে থাকতে একটা স্টুডেন্ট চাকরির ইন্টারভিউ কোথায় কোথায় দিবে, কোম্পানিগুলো নিয়ে সে স্টাডি করে এবং সে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ ফেসও করে। ফোর্থ ইয়ারে যে সে কিন্তু চাকরি লক হয়ে যায়, মানে চাকরি তার পেয়ে যায় অলরেডি, অথচ সে কিন্তু তখনও স্টুডেন্ট। সে গ্রাজুয়েশনের পরে সে হচ্ছে চাকরিটাতে জয়েন করবে। তাহলে দেখো কি পরিমাণের গোছানো তার ক্যারিয়ার বা প্ল্যানটা, তার লাইফের ইফিসিয়েন্সিও অনেক ভালো। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশে যে সরকারি চাকরি করতে চাই, আমি এটার এক্সাম্পলই যদি দিই, গ্রাজুয়েশন কমপ্লিট হলো তোমার আজকে, 2 থেকে আড়াই বছর তোমার লাগবে জাস্ট হচ্ছে বিসিএস বা এই জিনিসগুলো। তুমি যদি ফার্স্ট চান্সেও হয়, তাও 2 বছর 2.5 বছর তোমার লেগে যাবে জাস্ট তোমার চাকরির ডে ওয়ানটা স্টার্ট করতে। তাই তুমি চিন্তা করো, তোমার জীবনের প্রাইম একটা সময়ের 2 থেকে আড়াই বছর নেই, তাও এটা কাদের জন্য? যারা হচ্ছে একদম ফার্স্ট চান্সে সবকিছু হয়ে গেছে। যদি আল্লাহ না করুক ফার্স্ট চান্সে না হয়, তাহলে কিন্তু এটা 3 4 5 বছর ধরেও অনেকে ভালো একটা চাকরি পায় না। সত্যি কথা, মানে খুবই আনফরচুনেট যেটা, একটা হাই সোসাইটির ড্রাইভারের যে স্যালারি, বাংলাদেশে একজন ইঞ্জিনিয়ার বুয়েট থেকে পাশ করা হোক, সিকে রুয়েট বা ভালো ভালো জায়গা থেকে পাশ করা হোক, স্টার্টিং স্যালারিটা কিন্তু ওইরকম, যেটা দিয়ে হয়তো মানে একটা পর্যায়ে এরকম মনে হবে যে ধুরো, এইসব পড়াশোনা না করে ড্রাইভিংটা শিখতাম, ড্রাইভিং করলে সেম বেতন। হ্যাঁ, ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং এর শুধু চাকা না, অন্যান্য দিক দিয়ে অনেক গেইন আছে, বাট স্টিল ফিনান্সিয়াল গেইনটাও তো একটা বড় বিষয়। তো আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে আমরা ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা আমাদের থ্রুতে চাচ্ছ আমাদের উপর ভরসা করে যে না, ভাইয়ারা বলছে যে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে গেলে ভালো একটা ক্যারিয়ার তৈরি হবে, কিন্তু ওই ভালো ক্যারিয়ারটা তৈরি হইলো না, আলটিমেটলি কিন্তু তোমরা আমাদের উপরেও ফ্রাস্ট্রেটেড হবা। একটা পর্যায়ে মনে হবে যে ভাইয়ারা স্ক্যাম করছে আমাদের সাথে, ভাইয়ারা বলছে এই জায়গায় গেলে ভালো ক্যারিয়ার আছে, আসলে নাই। তো এই কারণেই আমরা আসলে এটাকে রেসপন্সিবিলিটি হিসেবেই নিচ্ছি, যে না, একটা ছেলে বা মেয়ে যারা আমার কাছ থেকে পড়ছে, তাদেরকে যেন অ্যাটলিস্ট আরো কিছু ক্যারিয়ার অপরচুনিটি আমরা ওপেন করতে পারি। আমার টার্গেটটা ছিল এটাই। ফাতমি ভাই থেকে যখন শুনলাম যে জাপানে এরকম একটা চিত্র চলতেছে, যে একটা ফ্রেশার যে জাস্ট ইউনিভার্সিটি পাশ করছে, তার জন্য 2-এর অধিক জব ওপেন, মানে একজন মানুষের এগেনস্টে জব আছে 2টা। তো
তো এই জিনিসটা তো বাংলাদেশের ছেলেমেয়েরাও অ্যাভেল করতে পারে, চাইলে চাইলে বাংলাদেশ থেকে বসেও সে এই জিনিসটা করতে পারে। তো ভাইয়ারও মিশন আমারও মিশন এক জায়গায় মিলে গেছে এখানে, যে আমরা বাংলাদেশে এই সুযোগটা ওপেন করে দিতে চাই, যে বাংলাদেশেও একটা ছেলে বা মেয়ে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের শুরুতেই সে চাকরি ইন্টারভিউ ফেস করবে। এরপরে সে গ্রাজুয়েশনের পরেই সে সরাসরি যেই জায়গায় চাকরি সে জায়গায় ফ্লাই করে চলে যেয়ে চাকরিটা করবে, বা তার ক্যারিয়ারগত ভাবে সে ওইভাবে আগাবে। অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে 10 গুণ বেশি বেতনে তুমি চাকরিতে বেশি ঢুকতেছো, মানে অ্যাটলিস্ট বাংলাদেশে বর্তমানে যে জিনিসটা হচ্ছে সেটার সাপেক্ষে ক্যারিয়ার পার্সপেক্টিভ তুমি অনেক বেটার একটা পজিশনে আছো। এখন তোমাদের এখানে এমন না যে জিনিসটা আমি চাইলাম হয়ে গেল, স্বাভাবিকভাবেই তোমরা আজকে যেই যেই জায়গায় আসো সেই জায়গা পর্যন্ত আসতে তোমাদের অনেক খাটনি করতে হয়েছে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে আসতে। আমরা এইখানে একটা ট্রেনিং প্রোগ্রাম তোমাদের জাস্ট নিজেদের জন্য, যেটা মানে জাপান বা অন্যান্য কান্ট্রিতে গেলে তোমার কিন্তু অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা একটা বড় জিনিস, এবং ল্যাঙ্গুয়েজটা শেখা লাগবে, এটার কোনো বিকল্প আসলে নাই। হ্যাঁ, অনেকগুলো জায়গায় তুমি দেখবা যে ল্যাঙ্গুয়েজ ছাড়াও হচ্ছে, বাট আলটিমেটলি তোমার ক্যারিয়ারগতভাবে একটা সার্টেন প্রমোশন পাইতে হইলেও তোমার ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, চলাফেরার জন্য লাগবে। তো আমরা তোমাদেরকে এই, তুমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনই আমাদের টার্গেট হইলো এই ক্যারিয়ার গতভাবে জিনিসগুলো আগায় নেওয়ার জন্য ল্যাঙ্গুয়েজটা কারেক্ট করে দেওয়া এবং কর্পোরেট ট্রেনিংটা দিয়ে দেওয়া। এবং যেহেতু অনলাইনে তোমরা আমাদেরকে চেনো, আমরা অনলাইনের মাধ্যমে এটা শুরু করতেছি, অ্যান্ড হোপফুলি সামনে আমরা অফলাইনেও এটা নিয়ে আসবো। বাট আমি আমি জানি যে আমাদের যারা স্টুডেন্টসরা আছে তারা অনলাইন থেকে পড়েও ভালো জায়গায় চান্স পাওয়ার ক্যাপাবিলিটিস রাখে। তা অনলাইন থেকেও তার একটা ল্যাঙ্গুয়েজ আসলে পুরোপুরি শিখে নেওয়ার মতন সক্ষমতা রাখে। মানুষের কিন্তু মেধা আছে, সুযোগটা নাই। তো আমরা চাই যে ওই সুযোগটাকে ওপেন করতে। আর একটা কথা বলবো, তোমরা হয়তো অনেকেই জানো যে আমিও আগস্ট মাসে কিন্তু জাপানে যাচ্ছি। আমরা যদি জাস্ট একজন টিপিক্যাল এজেন্সি হিসেবে কাজ করতাম আমি, তাহলে চিন্তা করতাম যে আচ্ছা ঠিক আছে, ও বিদেশে যাবে, ও বিদেশে যে কি করবে না করবে, কোথায় থাকবে না থাকবে, এত চিন্তা ভাবনা আমার কিছু নাই। আমি জাস্ট ওকে কানেক্ট করে দিছি এজেন্সির মতন, একটা কমিশন বা একটা ব্রোকারেজ ফি আমি রেখে দিছি, আমার লাভ হয়েছে ফিনান্সিয়ালি। ওই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি আমি ফাতমি ভাই দুইজনের কেউই করতেছে না। তুমি জাপানে গেলে আমাদেরই দেখবা, আমাদেরই পাবা ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে আমাদেরকে। এন্ড ভাইয়া অলরেডি এই জিনিসটা একদিন দুই দিন না, বিগত কয়েক বছর ধরে করতেছেন। 112 জন ভাইয়ার মাধ্যমে অলরেডি আজকে জাপানে, এবং তারা ওখানে যে কি খাবে কি পড়বে ভাইয়া একদম হাতে হাতে ধরে ধরে এই জিনিসগুলো করে দেয়। এটা আমার বেস্ট জিনিস লাগছে। সো আমাদের টার্গেট এটা যে যেই ছেলেটা বা মেয়েটা হ্যাঁ এখানে ট্রেনিং করলো, সে চাকরি পাইলো, বা কেউ পড়াশোনার থ্রুতে যেতে চাইলো সে পড়াশোনার থ্রুতে গেল, সে যাওয়ার পরে যেন ওখানে আমাদেরকেই পায়। মানে আমরাও আমাদের লাইফটা ওই জায়গায় বেট নিছি যে না, আমরা যেটা খাবো পড়বো আমাদের স্টুডেন্টসদেরও যেন ওই অ্যারেঞ্জমেন্টটা আমরা করতে পারি। So এইটা হলো আমাদের আলটিমেট টার্গেট। আর জাপানে কেন, অলরেডি তোমরা দেখছো গভর্নমেন্ট থেকেও ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাপানে গেছেন তিনিও অনেকগুলো সুযোগের কথা বলছেন, এবং এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। আমি নিজেও যখন জাপানে গেছি ভাইয়া বা বাকিদের সাথে যখন কথা হয়েছে, আমি নিজেও এটা উপলব্ধি করতে পারছি, এটা আগে পরে এই সুযোগটা হবেই। এখন দুঃখের বিষয় হলো ইন্ডিয়া, ভিয়েতনাম, অন্যান্য কান্ট্রির মানুষরা, নেপাল বা অন্যান্য কান্ট্রির মানুষরা কিন্তু এই সুযোগগুলা যতটুকু গ্রহণ করতেছে, বাংলাদেশ থেকে কিন্তু ওই গ্রহণ করাটা হচ্ছে না। অনেক ক্ষেত্রেই ভরসার জায়গাটা পায় না। এটা বাংলাদেশিদের কারণেই অনেক ক্ষেত্রে, যে বিভিন্ন এজেন্সির কারণে প্রতারিত হয়ে ভাবে যে বিদেশে গেলে আমি এই জিনিসটা কিভাবে গোছাবো। বাট ওই ভরসার জায়গাটা তোমরা আমাদেরকে করতে পারো। অ্যান্ড এই থ্রু আউট দ্য প্রসেস, যেমন আজকের সেশনটা থেকে শুরু করতেছি, যে কারো কোনো টাকা দেওয়া লাগছে এই সেশনটাতে আসতে, এই কনসালটেশন ফি গুলোও কিন্তু তুমি অন্যান্য দেশে যেতে চাও, কনসালটেশন ফি গুলোর জন্য কিন্তু পেইমেন্ট হয়। জাপানেও বা বিভিন্ন কান্ট্রিতে এটা এটা লিগেল ফি, এমন না যে এটা যারা নিচ্ছে তারা খারাপ, তারা ভালো, তাদের যেটা প্রাপ্য সেটা তারা চার্জ করছে। কিন্তু আমাদের টার্গেটটা এতটাই তোমাদের জন্য পিওর যে আমরা আসলে এখানে এই প্রসেসে কোনো কনসালটেশন ফিও রাখতে চাই না। আমাদের তাহলে অবজেক্টিভ কি, উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো এই যে আমি যে জাপানে যাব, আমি স্বাভাবিকভাবে কি চাইবো, আমার ছেলেটা বা মেয়েটা বা পরবর্তী জেনারেশন বা চারপাশে বাঙালি কেউ থাকুক, মুসলিম কেউ থাকুক, যারা মিলে একসাথে ধরো আমরা একটা বিজনেস করতে পারি, একসাথে আমাদের ফুডের অ্যারেঞ্জমেন্ট, হালাল ফুডের ব্যবস্থাগুলো করতে পারি, আবাসনের ব্যবস্থাগুলো করতে পারি। এই জিনিসটাই তো চাইবো, তাই না? তো আমাদের টার্গেট হচ্ছে ওখানে কমিউনিটি তৈরি করা। আর আমরা এইখানে চয়েস করতেছি আসলে তোমাদের, কারণ তোমরা হচ্ছে তারা যারা হচ্ছে আমাদের সাথে একটা মোমেন্ট হইলেও অনলাইনে পার করছো। এবং আমি মোটামুটি এতটুকু বুঝি যে এসিএস এ যারা পড়ে তারা বাংলাদেশের টপ 1% পিপল। টপ 1% এই পিপলদের যদি আমি জাপানে নিতে পারি, একসাথে একটা কমিউনিটি তৈরি করতে পারি, এটা বাংলাদেশের জন্য অনেক লাভজনক। কারণ বাংলাদেশে ওই ছেলেটা কামাইতো 30,000 40,000, ওখানে ওই ছেলেটা যদি 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করে, ডেফিনেটলি সে বাংলাদেশে বসেও যা খরচ করতে পারতো না, যে টাকাটা পাঠাইতে পারতো না, সেটা কিন্তু সে পাঠাতে পারবে। এটা কিন্তু বাংলাদেশের জন্য চালিকা শক্তি। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড তোমাদের ক্যারিয়ার প্রসপেক্টেও কিন্তু জিনিসটা অনেক আগান। এখন ইউএস কানাডার সাথে যদি জাপানের একটু কম্পারিজনটা আমি বলি,
দেখো ভাইয়া, বুয়েটে আমার 10 জন ফ্রেন্ডের মধ্যে 7 থেকে 8 জনই ইউএসএ তে, একদম পপুলার ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ। আমি জানি না তোমাদের পার্সোনাল ফিলোসফি কি, বাট আমি নিজে বর্তমানে ইউএস এর বর্তমান প্রেক্ষাপট বা সবকিছু চিত্র দেখে আমি ডেফিনেটলি বলতে পারি যে জাপান অনেক পিসফুল। মানে ইন টার্মস অফ তুমি তোমার নিজের ফ্রিডমটা এর চেয়ে বেশি উপভোগ করতে পারবে। মানে তুমি একটা কিছু করতে চাচ্ছ, তোমাকে কেউ বাধা দিবে না বা রেস্ট্রিক্ট করবে না। হ্যাঁ, ইউএসএ তেও সবাই খারাপ হবে না, অনেক ভালো ভালো মানুষ আছেন, যাচ্ছে, কিন্তু তোমার বুঝতে হবে যে কোন সময় কোন কান্ট্রির উইন্ডোটা ওপেন বা কোন কান্ট্রিটা চয়েস করা পারফেক্ট। আমরা যখন বুয়েটে শুরু করি তখন দেখা যেত যে কানাডাতে মানুষ বেশি একটা যেতে যেত না, বাট এখন কিন্তু কানাডা যাইতে চাইলেও মানুষ যাইতে পারতেছে না। এক একটা কান্ট্রির উইন্ডো এক একটা সার্টেন টাইম পর্যন্ত ওপেন থাকে, এরপরে কিন্তু আস্তে আস্তে উইন্ডো গুলো শ্রিঙ্ক হয়ে যায় বা সুযোগগুলো কমে যায়। এটা জাপানের ক্ষেত্রেও হবে। আমরা যদি আজকে থেকে 10 বছর পরে আমরা যে মিশনে আসছি সেই মিশনে যদি কাজ করতে পারি, অন্যান্য কান্ট্রিরাও কাজ করতেছে, তারা যদি কাজ করতে পারে, জাপানের যে 8.5 লাখ মানুষের যে কোটা, মানে ওরা চাচ্ছে 8.5 লাখ মানুষ এখানে নিতে, এটা যখন তারা করতে পারবে, ফিল আপ করে ফেলতে পারবে, তখন কিন্তু দেখবা যে তারাও পলিসি বা এই জায়গায় রেস্ট্রিকশন গুলো নিয়ে আসতেছে। অ্যান্ড এই জিনিসটা হবার আগেই আমরা চাই যে এই জেনারেশনটা, স্পেশালি আমাদের সাথে বর্তমানে যারা স্টুডেন্টসরা আছে, তারা যেন অ্যাটলিস্ট আমাদের সাথে এই সুযোগটা কাজে লাগায়। তুমি যদি ফার্স্ট মুভার হিসেবে এই জিনিসগুলো কাজে লাগাইতে পারো, হোপফুলি 10-20 ইয়ার্স পরে তোমার কাছে মনে হবে যে এই ডিসিশনটা আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল। অ্যান্ড এইটাই আমরা আসলে করতে চাচ্ছি। তো বাকি সব একদম ডিটেলসে কথাবার্তা, কোন জায়গায় কত খরচ, কিভাবে কি করতে হয় জাপানে, সবগুলো জিনিস আমার যে ফাতমি ভাই খুব বেটার ভাবে তোমাদের বুঝাইতে পারবেন। তো ফাতমি ভাইকে আমি ফ্লোরটা দিচ্ছি। ভাইয়া, স্টুডেন্টসদের জন্য যদি আপনি জাপান নিয়ে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো ক্লিয়ার করতেন।